ডায়মন্ড হারবার রোডের আশেপাশে ছোট্ট একটা রেস্তোরাঁ আছে। কোনখানটায় বলছি? ব্লাইন্ড স্কুল চেনেন? সেখান থেকে ডান হাত বরাবর গুনে গুনে 172 পা হাঁটলে একটা জায়গায় পৌঁছবে, আকাশ যেখানে জাফরান রঙের, দুদিকের দেবদারু থেকে অবিরত হলুদ পাতা খসে পড়ছে। এবার নৈরিত কোণে মুখ করে দাঁড়িয়ে চোখ বুঝলে তুমি রেস্তোরাঁটি দেখতে পাবে। জাপানি হাইকোর্ট চেয়েও ছোট্ট, মাত্র 2 জন মুখোমুখি বসতে পারে। টেবিলে সব সময় জলে লাল মোমবাতি। কথা বলতে হয় ঝাউবনের ফিসফিসে ভাষায়। একটা অদ্ভুত স্যুপ পাওয়া যায়, নাম ভাসমান স্বপ্নের স্রোতে। তাতে কি কি থাকে বলছি। শুশুকের দুধ, কিডসের 3 ফোঁটা চোখের জল, সবুজ লেটুস, ঝিঝি পোকার ডাক, 2 চামচ কাজু ফেনি আর বিকিনি সুন্দরীদের দীর্ঘশ্বাস। ডিনার শেষ হলে মৌরির প্লেটে ফরচুন কুকি সাজিয়ে দেওয়া হয়। ফরচুন কুকি কাকে বলে জানেন? করবী ফুলের বড় বড় বীজ, তার মধ্যে ভাঁজ করা কাগজে মজার মজার কথা লেখা থাকে। প্রথম যেদিন গিয়েছিলাম আমারটায় লেখা ছিল, আপনার 24তম জন্মদিনে একটা জলফড়িংয়ের সঙ্গে ধাক্কা লেগে আপনি মারা যাবেন। আগামীকাল সন্ধে ঠিক 7টায় মাদমোয়াজেল, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব। এটা কার লেখা বলুন তো? এটার পেছনে এই যে এটা লেখাটা, এত দীর্ঘ একটা লেখা পড়লাম, এই লেখাটি যখন প্রথম আমি পাই সানন্দার পাতায়, এত ভালো লেগেছিল লেখাটি। কবিতাটি আমি কেটে আমার ডায়েরির ভাঁজে রেখেছিলাম, এখনও আছে। অনেক বিখ্যাত কবিদের লেখার সঙ্গেই, অনেক প্রিয় কবিতার সঙ্গেই। যিনি লিখেছিলেন সেই কবিতা, তার সঙ্গে দেখা হয় তার অনেক বছর পরে। কবিতাটি আমার সঙ্গে থেকে গেছে এবং অদ্ভুত ব্যাপার, সেই কবি আমার খুবই বন্ধু পরবর্তীকালে হয়ে ওঠেন স্বাভাবিকভাবে, যেহেতু আমিও লিখতে শুরু করি, আমার লেখা আসতে থাকে প্রকাশ্যে। সেই কবিকে, সেই নির্জনের কবিকে, এবং যার কবিতা আমাকে সেই সময় টেনেছিল, সেই কবিকে পেয়েছি আজ কথকতার আসরে, পেয়েছি মনের ঘরে শব্দের আড্ডায়। আমরা আলাপ জমাচ্ছি আমাদের ভীষণ প্রিয় বিশিষ্ট কবি শাশ্বত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শাশ্বত, তোমাকে আমাদের এই কথকতার অনুষ্ঠানে জানাই স্বাগত। অনেক ধন্যবাদ মহুয়াদি। এটা আমার খুব শুনেও মজা লাগছে, এটা আগেও তুমি বলেছিলে। অ্যাকচুয়ালি কবিতাটা 1995 সালে লেখা, এবং এটা সানন্দায় বেরোয় 1996 সালে। আর কবিতাটার একটা আলাদা গুরুত্ব আছে। কেন? আমার প্রথম বইয়ের প্রথম কবিতা, মানে যেটাকে লোকে উৎসর্গ কবিতা বলে বা বিভাব কবিতা, সেই কবিতা, সেই বিভাব কবিতা হিসেবে এই লেখাটা ছিল। আর এটা তো ঠিক যে কোনো কিছুর একদম প্রথম, যেটা ভেরি ফার্স্ট, সেটার একটা আলাদা স্মরণযোগ্যতা থেকে যায়, একটা গুরুত্ব থেকেই যায়। তো এখানে একটু বলে নিই যে আমার প্রথম বই প্লুটো গ্রহের বাসিন্দা বেরোয় 2001 সালে, এবং ওখানে লেখাগুলো যেটা রচনাকাল সেটা হচ্ছে 1995 থেকে 2001। ফলে সেই হিসেবে এই কবিতাটা আমার প্রায় আদি একটা কবিতা, এবং সেই আদি কবিতাটি আমার কাছে এসে পৌঁছেছিল। এবং সেই কবিতা আমার খুব পছন্দের একটি কবিতা হয়ে উঠেছিল। আমি পাঠও করেছি অনেক জায়গাতে সেই কবিতা। যাই হোক, শাশ্বতকে আমরা আজকে পাচ্ছি ওর লেখা কবিতায়, কথায়। শাশ্বত, তোমার কাছে আমি দেখেছি তুমি খুব
নির্জনতা প্রিয় আমার মনে হয়েছে, সেটা কি সত্যি? না, আসলে কি হয় মানে এক একজন কবিতা লেখকের তো এক একটা ধাত থাকে। একদম। আমার ক্ষেত্রে কি হয়, আমি হয়তো যখন কবিতা পাঠের আসরে যাচ্ছি বা অন্য কিছু, অনেক সময় ভিড়ের মধ্যে, কিন্তু লেখার সময় কিন্তু একটা আড়াল লাগে। কারণ কেন আড়ালটা লাগে, কারণ সেই মুহূর্তে আমি নিজেকে খুঁজে নিচ্ছি। এবং এখন যেরকম আমাদের লাইফস্টাইল হয়ে গেছে, আমরা কিন্তু নিজেরাই টুকরো টুকরোভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকি। ফলে যখন লিখছি অ্যাকচুয়ালি মানে যে কোনো সৎ কবিতা লেখকের যুদ্ধটা হয় নিজের সঙ্গে, মানে নিজের সেরাটাকে যাতে ছাপিয়ে যাওয়া যায়। তো এইবার কি হয়, একটা আড়াল না থাকলে, এই যে আমি বললাম যে বিভিন্ন জায়গায় টুকরো টুকরোভাবে আমরা ছড়িয়ে আছি। কারণ দেখো এখন জীবনযাত্রাটা এমন হয়ে গেছে না, মানে অনেক রকম কালারফুলনেসের মধ্যে নিজেকে ইয়ে করা। কখনো হয়তো আমি শপিং মলে কিছু কিনতে যাচ্ছি, কখনো হয়তো সকালে আমি বাজার করছি, কখনো হয়তো সন্ধেবেলা বাড়ির লোক একটা মন্দিরে পুজো দিতে গেল, সেখানে গেছি, কোনোটার সাথে কোনোটা মিল নেই। ফলে এই টুকরো টুকরো যে আমি, সেটাকে কিন্তু সংগ্রহ করে অ্যাসেম্বল করে নিজেকে লিখতে হয়। এবার সেই অ্যাসেম্বল করাটা, সংগ্রহ করাটা কিন্তু আড়াল ছাড়া হয় না। ফলে লেখার ক্ষেত্রে কিন্তু একটা আড়াল না হলে আমি লিখতে পারি না। এটা আমার একটা কবিতাতেও আছে যে কবিতা লেখার জন্য আড়াল ও নির্জনতা চাই। খুব প্রয়োজন। তো এই ব্যাপারটা কিন্তু ভীষণ প্রয়োজন। একদম। আমরা এই মুহূর্তে শাশ্বতকে যেরকম ভাবে সোচ্চারে কথা বলতে দেখছি, আসলে কিন্তু শাশ্বত ঠিক তার উল্টো। আমি এতদিন ধরে যা দেখে আসছি, শাশ্বতকে খুব শান্ত, খুব বিনয়ী, খুব চুপচাপই দেখি বেশিরভাগটাই। যাই হোক, আচ্ছা শাশ্বত, তোমার প্রিয় কবিকে? প্রিয় কবি একজন বলা যায় না, এটা সত্যি তাই। কারণ এখানে বলি, ঘটনাচক্রে আমার না মাথার ওপর 4-5 জন দেবতা আছে, মানে যারা কবি হিসেবে একদম মানে চিরপ্রণম্য তো বটেই, কিন্তু এবং তাদের যেন মানে সত্যি আমি আচার্যের মতন তারা আর কি, তার আমি একদম শিষ্য বলা যায়। সেদিক থেকে মনীন্দ্রগুপ্ত, শঙ্খ ঘোষ, উৎপল কুমার বসু, অলোকরঞ্জন দাশগুপ্ত, কিছুটা সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এরা তো আছেই। তো যদি প্রিয় কবি বলি, এদের মধ্যে থেকে আমি বেছে নেব। আর তার পরবর্তীকালে তো আমি আর সেই নামগুলো, রণজিৎ দাস, সুবোধ সরকার, জয় গোস্বামী, এরা তো আছেই, মল্লিকা সেনগুপ্ত। কিন্তু আমি ওই 4-5 জন যে চিরপ্রণম্য অগ্রজ বললাম, মানে নানা দিক থেকে তাদের কবিতা পড়ে শুধু বড় হয়েছি না, ব্যক্তিগত জীবনেও যেরকম সমুদ্রের মধ্যে লাইট হাউস বিভিন্নভাবে আলো ঠিক জায়গায় ফেলে দিক নির্দেশ করেন, সেরকম মনীন্দ্রবাবু, শঙ্খবাবু, যেমন উৎপল কুমার বসু আমার বই বেরোনোর পর প্রথম জানিয়েছিলেন, মানে উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একজন তরুণ কবির বই পড়ে প্রথম যে অগ্রজ জানায়, সে তরুণ কবি তার বাবার নামও ভুলে যেতে পারে, কিন্তু তার নামটা কখনো ভোলে না। এবং ঘটনাচক্রে আমার ক্ষেত্রে সেটা উৎপল কুমার বসুই নিজে। ফলে উৎপল কুমার বসু একজন অসম্ভব চিরপ্রণম্য অগ্রজ। আমার প্রথম বই পড়ে মনীন্দ্রগুপ্ত 5 পাতার একটা চিঠি লিখেছিলেন, সেটা আমার কাছে সে এইবারের প্লুটো গ্রহের বাসিন্দা যে নতুন করে এডিশন বেরিয়েছে, সেখানে ওই চিঠিটা ইনক্লুড করা হয়েছে, কারণ অনেকেই বললেন চিঠিটা হারিয়ে যাবে। খুব ভালো। তো এবং তখন এমন একটা রূপকথার মতো সময় ছিল না, মানে 2001-2, তখন চিঠি জিনিসটা খুব ছিল বাংলা ভাষায়। হ্যাঁ, যে কোনো একদম আনকোড়া তরুণ কবির কবিতা বই পেয়ে একজন খুব বিখ্যাত অগ্রজ চিঠি লিখছেন, এবং সেটা দীর্ঘ চিঠি, এটা এখনকার দিনে ভাবাই যায় না, কিন্তু তখন কিন্তু এই বৃষ্টি ভেজা রূপকথাটা ছিল আর কি। তো ফলে এরা, এবং শঙ্খবাবুর কাছ থেকে ছন্দ শেখা, অলোক রঞ্জনের কাছ থেকে, অলোক রঞ্জনও আমাকে, আমার মনে আছে খুব কম বয়সে যখন আমাকে হাতে গোনা কয়েকজন চেনেন, একবার সুনীল গঙ্গোপাধ্যায় কৃত্তিবাস পত্রিকাতে উনি 4-5 জন কবি, মানে সিনিয়র থেকে জুনিয়র 5 জন কবির উল্লেখ করেছিলেন, তার মধ্যে আমার নামটা ছিল। তখন সেটা আমার কাছে একটা বিশাল ইন্সপিরেশনের ব্যাপার ছিল। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো থেকেই যায়, মানে এরা আমার কাছে শুধু চিরপ্রণম্য অগ্রজ না, একজন দেবতার মতো। আর তোমার বোধহয় কেন, সত্যি আমি জানি এটা, তোমার উত্তরাধিকার আছে, তোমার বাবাও একজন খুব, হ্যাঁ এই জায়গাটা বলতেই হবে যে বাবার কাছ থেকে, কারণ আমার বাবা বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুব্রত গঙ্গোপাধ্যায়, ওনার কবিতা সংগ্রহ বেরিয়েছে, ওনার কবিতার ওপর প্রবন্ধের বই আছে 30টার ওপর, এবং এটা দায়িত্ব নিয়ে বলা যায় যে বাংলা ভাষাতে উনি যতটা আলোচনা করেছেন বিভিন্ন কবির,
মানে আমাকে একজন বলেছিলেন যে বুদ্ধদেব বসুর পরে সুব্রত গঙ্গোপাধ্যায়, কারণ এত বই কারণ নেই আর কি। তো সেক্ষেত্রে বাবার কাছে তো আমার চিরঋণ থেকেই যাবে, কারণ বাবাই প্রথম কবিতা লেখাটাকে মানে ভালোবাসাটা শিখিয়েছিলেন। এবং শুধু তাই না, ছোটোবেলায় যখন 9-10-এ পড়ি, মানে বাবা সারাক্ষণই কলেজ স্ট্রিট থেকে যেটা ভালো বই দেখতেন নিয়ে আসতেন, সেটা ইভেন এখন হয়তো একটু বয়স হয়েছে, এই কিছুদিন আগে অবধিও কোনো ভালো বই দেখতে পেলে দুটো কিনতেন, একটা নিজের জন্য একটা আমার জন্য আর কি। তো এই ঋণটা তো থেকেই যাবে, এবং সেই স্কুলিংয়ে আমি বড় হয়েছি। দারুণ। এক্ষুনি একটা কবিতা শুনবো তোমার। আচ্ছা, এটা আমি, আমার মনে হয় তুমি যেহেতু প্রথম বইটার কথা বললে, প্লুটো গ্রহের বাসিন্দা অনেকবার বেরিয়েছে, তো ন্যাচারালি প্রথম বই সম্প্রতিও বোধহয় নতুন করে বেরোলো আবার। তো আমি যেহেতু এটা বলতে গিয়ে একটু নস্টালজিক লাগছে, আমি প্লুটো গ্রহের বাসিন্দার নাম কবিতাটা পড়ছি, মানে যেটা নামই প্লুটো গ্রহের বাসিন্দা। ভোরের ঠিক আগে ইথার মাধ্যমে গোপনে ছুঁড়লাম যে সংকেত, তুমি কি জেগে আছো, খুলেছ ল্যাপটপ, রিক্ত হলো দেখো সর্ষে ক্ষেত। চিনতে পারছো কি আলাপ হয়েছিল গত বছর সেই শীতের শেষে, চাঁদের কাছাকাছি সেই যে স্টেশনের, যেখানে আলো ব্ল্যাক হলেই মেশে। আবার এলো শীত পশম আঠা আঠা, একলা বালকের বাঁশির সুরে, প্লুটো গ্রহের কোনো বাসিন্দার মতো ইমেল পাঠাতাম প্রতি দুপুরে। পেয়েছো ঠিকঠাক, তুমি কি একা আরও, দুর্গে আছো যেন অন্তরীণ, রুবিক কিউবের ধাঁধায় ডুবে থেকে খুঁজেছ শৈশব হারানো দিন। তাহলে শোনো শীষ, বাতাসি ভেলা নিয়ে দাঁড়িয়ে আছি আজও অপেক্ষায়, আফ্রিকার মাছি ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়ে হুল ফোটায়। এই যে নদী মাটি সূর্য ছায়াপথ, এসব অনুবাদ আমাকে দাও, আমার লেখাগুলো বালি হাঁসের ডানা, তুমি তো জানো শুধু হাত বাড়াও। বাহ বাহ বাহ। তোমার একটি বই, সেটাও বোধহয় কয়েক বছরের মধ্যে বেরিয়েছে, তার লেখাগুলো আমার মনে পড়ে। আমি বইটি কিনতে চেয়েছিলাম, বোধহয় পাওয়া যায়নি, শেষ হয়ে গিয়েছিল এরকম কিছু একটা। তুমি আমাকে কবিতাগুলো পাঠিয়েছিলে মিথ ও মাশরুমের শহরে। মিথ ও মাশরুমের শহর মানেই বোঝা যাচ্ছে। তো এই এত ভালো লেগেছিল আমার প্রত্যেকটি কবিতা, অদ্ভুত একটা নস্টালজিয়া তো বটেই, এবং অদ্ভুত একটা গোটা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আমরা যেখানে ঘুরে বেড়াই, সেই শহরগুলোর নির্যাস, সেই শহর বলছি, সেই অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলে নির্যাস খুব সুন্দরভাবে নিহিত রয়েছে প্রত্যেকটি কবিতায়। তুমি একটি কবিতা শোনাও প্লিজ ওখানে। আচ্ছা, এখানে না একটা খুব মজার ঘটনা, মানে খুব স্ট্রাইকিং জিনিস বলি। মিথ ও মাশরুমের শহরে বইটা খুব আদৃত, বইটা প্রথম বেরোনোর খুব অল্প দিনের মধ্যে প্রথম এডিশন শেষ হয়ে যায়। তুমি যখন খোঁজ করেছিলে তখন বইটা আউট অফ প্রিন্ট ছিল, আবার বেরিয়েছে। তো এই বইটার পেছনে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে এই 2016-17 থেকে যখন আমাদের লাইফে এই যে ওলা উবের এইগুলো আসতে শুরু করলো, ন্যাচারালি 4 হুইলার আছে, 2 হুইলার আছে। এবার অফিসের কাজে আমাকে অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং তখন খুব টাইমের চাপাচাপি থাকে যে একটা সময়ের মধ্যে পৌঁছতে হবে। তো তখন থেকে আমি মাঝে মাঝে যেরকম 4 হুইলার নিলাম ওলা উবের, ম্যাক্সিমাম সময় 2 হুইলার নিতাম বাইক। এবং আমি যেরকম আমার যেরকম হয়তো একটা আরবান ভীষণ অ্যাটিটিউড আছে, তো তাতে আমার সবসময় মনে হতো যে বাইকে চড়ছি মানে এটা চিতাবাঘের ওপর চড়ছি। আর বাইকের আরেকটা মজা হচ্ছে কি, যে যখন কোনো বাইকে করে খুব হাই স্পিডে যাচ্ছি, সাধারণত সেটা বড় রাস্তা দিয়ে যায় না, ভেতরের অলিগলি দিয়ে যায়, ফলে কি যে কোনো শহরের যে কোনো অংশটাকে না মানে নখ দিয়ে চিরে চিরে দেখা যায়। এইটা কিন্তু এই মিথ ও মাশরুমে লেখার পেছনে এই বাইক চড়াটার একটা বিশাল গুরুত্ব আছে। আর আরেকজন আমাকে, আমার এক দাদা ইংল্যান্ডে থাকে, ও পড়ে একটা জিনিস, আমি তখন তো এই বাইকের ব্যাপারটা বলিনি, ও বলেছিল যে কবিতাগুলোর মধ্যে একটা অসম্ভব স্পিড আছে। তা আমি তখন আর ওকে বলিনি যে ওই বাইকের স্পিডটাই কোনোভাবে কবিতার মধ্যে ঢুকে সঞ্চারিত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে 2-3টে মতন কবিতা পড়ি, কারণ খুব ছোট ছোট কবিতা, একটা অদ্ভুত স্ট্রাকচারে লেখা, 7 লাইন করে।
প্রথম কবিতাটা সাউথ সিটি মল। তোমার হৃৎপিণ্ড যেন বিনামূল্যে ওয়াইফাই জোন, ফ্রি সিগন্যাল যাবে তাই সারাক্ষণ ফোনে রাখি চোখ, এই বলে দুজনেই অক্টোপাস খেতে ঢুকে গেল, লিরিল যুবতী আর তার সঙ্গে ডেনিম যুবক। ফ্রি স্কুল স্ট্রিট। মিসেস ব্রিগাঞ্জা আজ গিটার শেখাতে নামবে না, ইউচাউ রেস্টুরেন্টে গিয়ে বসি আমরা সকলে, জীবন চিমনি স্যুপ, মাথা থেকে ধোঁয়া উঠে যায়, সমস্ত তলপেট জুড়ে অনন্ত আগুন শুধু জ্বলে। কুমোরটুলি। দেবী জন্মাবেন তাই টিমটিমে আলো জ্বলে ঘরে, অস্ত্র দিতে হবে হাতে, নাকে কানে এককুচি সোনা, গর্জন তেলের ছোঁয়া তুলি দিয়ে চোখ আঁকা হবে, সন্তান ভূমিষ্ঠ হলে মনে পড়ে প্রসব বেদনা। আর একটা কবিতা পড়ছি, রাসবিহারী অ্যাভিনিউ। সেই লোল নিগ্রো আর কুষ্ঠরোগী আজও এরা বেঁচে, এখন এখানে নেল আর্ট শপ, ক্যাফে বাইলেন, ট্রাম চলে গেছে নদী গর্ভে শুধু ফুটপাত পেরিয়ে, মাথায় জোনাকি জলা জীবনানন্দ হেঁটে চলেছেন। এই বইটি সত্যি ভীষণ, মানে প্রত্যেকটি কবিতা খুব, আমি আরও বেশ কিছু কবিতা পড়েছিলাম ওখান থেকে, মানে একদম মনে হয়েছে প্রত্যেকটি রাস্তার যেন নির্যাস উঠে এসেছে কবিতাগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই কবিতাগুলো যখন লিখি, মানে আমার আজ অব্দি যতগুলো বই আছে এই বইটা হচ্ছে সব থেকে স্পন্টেনিয়াস। মানে বইটা কিন্তু আমাকে একজন বলেছিল যে এগুলো কি সব ভেবে চিনতে, নর্থে এতগুলো সাউথে, সেটা নয়, কিন্তু মানে পড়ে কিন্তু বোঝা যাচ্ছে সেটা খুব স্পন্টেনিয়াসলি এসেছে। হ্যাঁ, একটা অসম্ভব স্পন্টেনিয়াস ব্যাপার ছিল, মানে একদম যেরকম ধূপের ছাই যেরকম নিজের থেকে জমে একটা সময় খসে পড়ে, এই কবিতাগুলো ঠিক সেরকম ভেতরে ভেতরে জম ছিল, এই ধূপের ছাইয়ের মতনই খসে পড়েছে। দারুণ দারুণ, কি সুন্দর বললে। আচ্ছা, তোমার তো দেখছিলাম ইজিপ্টের কায়রো থেকে যে বেরিয়েছে অনুবাদ, সিলেক্টেড লাভ পোয়েমস, তারপর তোমার মামাং দায়ের কবিতার তুমি অনুবাদ করেছো, এখানে এনেছো বোধহয় না? সেখান থেকে একটি কবিতা একটু শোনাও। আচ্ছা। আর তোমার আন্তর্জাতিক ক্ষেত্রেও তো প্রচুর কবিতা তোমার অনুদিত হয়েছে। আমি এক এক করে প্রসঙ্গগুলোতে আসি। সেটা হচ্ছে যে আমি গত বেশ কয়েক বছর ধরে খুব বিপুলভাবে ভারতীয় কবিতার অনুবাদে ব্যপ্ত রয়েছি। এবার ভারতীয় কবিতার ক্ষেত্রে বলি, বাঙালিদের একটা সাধারণ স্বভাব আছে যে তুমি দেখবে যে কোনো লিটল ম্যাগাজিন খুললে অনুবাদের একটা সেকশন থাকে, কিন্তু তুমি যদি দেখো 95% ক্ষেত্রে সেটা কিন্তু বিদেশি কবিতার অনুবাদ। মানে বাঙালি কখনো, সাধারণভাবে বলছি, গড়পড়তা বাঙালি পাঠক যে ঘরের পাশে উড়িষ্যা বা একটু দূরে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, এখানে কি লিখছে তার খোঁজ অতটা রাখে না, কিন্তু এক লাফে চলে যায় ল্যাটিন আমেরিকাতে। ইভেন কোনো পত্রিকাতে এস্কিমোর কবিতাও অনুবাদ হয়ে বেরোয়। কিন্তু ভারতীয় কবিতা, কারণ ভারতীয় কবিতার একটা বিশাল সুবিধা আছে যে আমাদের সব রাজ্যগুলো তো নিয়ে একটা গোটা দেশ ভারতবর্ষ, আর একই সময় কিছুটা একই রাজনৈতিক পরিমণ্ডলে আমরা বড় হচ্ছি এবং একই আগুনের ওপর দিয়ে হেঁটে এসেছি, ফলে ভারতীয় কবিতার সঙ্গে কিন্তু কোরিলেট করাটা অনেক সহজ। তো সেই জায়গাটাতে যেমন আমি বলছি, গত 30 বছরে ভাষানগর খুব বড় কাজ করে চলেছে এই নিয়ে, বা অনুবাদ পত্রিকা, এরকম 2-3টে, গুহার চিত্র পত্রিকাটা ইদানিং এই ভারতীয় কবিতা নিয়ে খুব ভালো কাজ করছে। কিন্তু সাধারণভাবে কিন্তু ভারতীয় কবিতা নিয়ে এখনো ততটা গড়পড়তা পাঠক অতটা খোঁজ খবর রাখে না। তো কবিরাও বোধহয় সেরকম ভাবে যতটা বিদেশের কবিতা অনুবাদ করেন ততটা করে উঠছেন না, তাই না? আচ্ছা, আমি প্রথমে যেটা, আমার এই বইটা বেরিয়েছে এই বছর বইমেলাতে, আলো পৃথিবী থেকে মামাং দাইয়ের কবিতা। মামাং দাই হচ্ছেন, ওনার 1957 সালে জন্ম, খুবই বিশিষ্ট অরুণাচল প্রদেশের একজন কবি, এবং উনি এন্টার নর্থ ইস্টের সব থেকে বিখ্যাত কবি। তো ওর কবিতার ক্ষেত্রে আমি একটা
কবিতা, যেটা বইয়ের প্রথম কবিতা, সেটাই একটু পড়ে শোনাচ্ছি আমার অনুবাদে। জন্মভূমি। আমরা বৃষ্টির সন্তান, মেঘজীবতীর কোলের আঁচলে আমাদের জন্ম। পাথর আমাদের রক্তের ভাই, বাদুর আমাদের গোপন আত্মীয়। বাঁশ পাতার দোল্লায় শুয়ে দীর্ঘ লং হাউসের দুপুরের ঘুমে ভেসেছি। ভোরের আলো এলেই চোখ জেগেছে নতুন সতেজতায়। আমাদের উপত্যকায় অচেনা বলে কিছু ছিল না, চোখের দৃষ্টিতেই মিলত পরিচয়। গোষ্ঠী থেকে গোষ্ঠীতে আমরা বড় হতাম। ভাগ্য ছিল সোজা যেমন সবুজ অঙ্কুর, সূর্য বা চাঁদের নিয়মে মাথা তোলে আকাশের দিকে। প্রথম জলফোঁটার জন্মেই মানুষের শুরু, লাল খোল থেকে সবুজ কাণ্ড। তারপর বাতাসের ডানায় ভেসে আমরা এসেছি নিঃসঙ্গতা আর বিস্ময়ের বংশধারা ধরে। বাহ, আচ্ছা, এটা বললাম। আর মামাংদাই ছাড়াও আমি খুব বিপুলভাবে অনুবাদ করেছি কে সচ্চিদানন্দন, খুব বিখ্যাত মালায়ালাম কবি। এই 28শে মে ওনার 80 বছর হচ্ছে, সেই উপলক্ষে ওই বইটি বেরোবে। এছাড়া ভারতীয় অন্তত 7-8টা ভাষার কবির কবিতা অনুবাদ করেছি। ভবিষ্যতে সেটাও ভারতীয় কবিতার কয়েকজন এই নাম দিয়ে বেরোবে। আর এছাড়া আন্তর্জাতিক যে অংশটা তুমি জিজ্ঞেস করে দেখলে, গত 7-8 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজি অনুবাদ এবং আরও অন্যান্য ভাষা, স্প্যানিশ, চাইনিজ, এইখানে কবিতা আমার বেরিয়ে আসছে। আর আরেকটা জিনিস কী হচ্ছে, যে ইন্টারনেটের যুগে এখন পৃথিবীটা হয়ে গেছে না একটা, মানে যেটা আমরা গ্লোবাল ভিলেজ বলছি, একটা বসুন্ধরা গ্রাম। ফলে এখন আর দেশ থেকে দেশের সীমারেখাটা অনেকটাই মুছে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই আন্তর্জাতিক জায়গায় যাওয়াটা খুব প্রয়োজনীয় মনে হয়, কারণ যেহেতু একটা পুরো গ্রামের মতন ব্যাপার তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে 2021 সালে ওই ইজিপ্টের কায়রো শহর থেকে আমার সিলেক্টেড লাভ পোয়েমস বেরিয়েছে ইংরেজি অনুবাদে, অনুবাদ করেছেন রাজদীপ মুখোপাধ্যায়। আচ্ছা, ওরই অনুবাদে আরেকটা আমার সিলেক্টেড পোয়েমস, সেটার নাম হচ্ছে আলতামিরা, সেটা বেরিয়েছে নিউ ইয়র্ক থেকে। এছাড়া জার্মানি থেকে বই বেরিয়েছে, খুব রিসেন্টলি মধ্য এশিয়া থেকেও বেরোবে। আর সারা পৃথিবী জুড়ে তো কবিতা বেরোচ্ছেই আর কি। শাশ্বত, তোমাকে অভিনন্দন, এত কাজ করছো। এবং আজকে আমাদের সময় একেবারে, আমরা শেষ সীমায় এসে পৌঁছে গেছি। তোমাকে এই কথকতার মনের ঘরের শব্দের আড্ডায় পেয়ে ভীষণ ভীষণ খুশি আমরা, খাপছাড়ার প্রত্যেকে। খুব ভালো লাগলো তোমার কবিতা, আমি তো সবসময় পড়ি, আমার খুবই ভালো লাগে। এবং সকলেই আরও বেশি করে শুনবেন, পড়বেন আশা রাখি। তোমাকে আজকে এইখানে এমনভাবে কবিতা তোমার শুনলাম, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আমাদের আজকের এই এপিসোডের একেবারে শেষ দিকে। আপনারা আমাদের চিঠি লিখে জানাবেন, কিন্তু শাশ্বত যেটা বলছিল সেই চিঠির কথা, সেটাই বললাম। চিঠি লিখে জানাবেন কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। শাশ্বত, যেতে যেতে ছোট্ট একটি কবিতা। ঠিক আছে। আচ্ছা, আমি একটা কবিতা পড়ে শেষ করছি। এটা আমার দ্বিতীয় বই রাক্ষসের ছেলে মেয়েতে আছে। শপিং মলে একদিন। কাঁচের দরজা যেই ঠেলে ঢুকি, অপ্সরা দুজন জলের বুদবুদ হয়ে দুলতে দুলতে ভেসে এলো। স্বাগত পানীয় স্যার, এই নিন, আঙুলে ঝুলিয়ে পণ্যনগরীর চাবি ট্রলি নিয়ে বেরিয়ে পড়ুন। চারিদিকে ঝলমলে রাংতা মোড়া নানান অফার। এর চেয়ে সস্তা পেলে ফারাকের দ্বিগুণ ফেরত। বেডশিট কিনলে তাতে রাতে শুয়ে বিছানায় ঘুম ফেনা ভরা ঢেউ হয়ে নেমে আসবে চোখ থেকে চোখে। সারা বছরের জন্যে একসঙ্গে নিলে প্রতি উইকেন্ড ট্যুরে 25% ছাড় হবে। ক্রেডিট কার্ডের লাফ দেওয়া মানি ব্যাগ থেকে দেখি আমাদের সুখ দুঃখ হাসি কান্না ডিপ ফ্রিজে রাখা প্যাকেটের মাছ হয়ে কবে যেন বিকিয়ে গিয়েছে। রাত 9টা বেজে গেছে, আলো নিভছে, বেরোবো যখন পাশ থেকে কারা এসে বলে গেল ফিস ফিস করে, ভালোবাসা হাতে তুললে তার সঙ্গে দীর্ঘশ্বাস ফ্রি।